ভেবে দেখেছেন কি ব্যাংকগুলো তাদের কোটি কোটি টাকা এক শাখা থেকে অন্য শাখায় বা এটিএম বুথে কিভাবে পাঠায়? আজ আমরা এমন এক গোপন এবং অবিশ্বাস্য জগতের গভীরে প্রবেশ করব, যা আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা তা খেয়াল করি না। এটি কোনো সাধারণ ডেলিভারি নয়, এটি এক ভয়ঙ্কর ঝুঁকির খেলা। আজকের পর্বে আমরা উন্মোচন করতে যাচ্ছি টাকা পরিবহনের সেই অবিশ্বাস্য প্রক্রিয়া, যা যে কোনো হলিউড সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর। আপনারা হয়তো ভাবছেন, ব্যাংকগুলোতে এত টাকা আসে কোত্থেকে? প্রতি বছর বাংলাদেশ ব্যাংক লক্ষ লক্ষ কোটি টাকার নতুন নোট মুদ্রণ করে। যেমন 2022 সালে বাংলাদেশে প্রায় 1,40,000 কোটি টাকার নতুন নোট ছকানো হয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল অঙ্কের টাকা শুধু ছাপিয়ে ভল্টে রেখে দিলেই তো হবে না, তাই না? এই পুরো টাকাটা দেশের অর্থনীতিতে সচল রাখতে হয়। এটি কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোতে পৌঁছাতে হয়। এরপর সেখান থেকে দেশের প্রতিটি কোণায় থাকা হাজার হাজার এটিএম বুথ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং সবশেষে সাধারণ মানুষের হাতে হাতে ঘুরতে থাকে। কিন্তু একবার ভাবুন, ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যস্ততম শহরের রাস্তা দিয়ে যখন কোটি কোটি টাকা পরিবহন করা হয়, তখন এর নিরাপত্তা নিশ্চিত করা কতটা বিশাল এক চ্যালেঞ্জ। এটি শুধু একটি সাধারণ লজিস্টিক প্রক্রিয়া নয়, এটি একটি অবিশ্বাস্য নিরাপত্তা ঝুঁকি। আর ঠিক এই কারণেই ব্যাংকগুলো নিজেরাই ঝুঁকি না নিয়ে বিশেষ লাইসেন্সপ্রাপ্ত ক্যাশ হ্যান্ডলিং বা ক্যাশ ইন ট্রানজিট কোম্পানিগুলোর উপর নির্ভর করে। এই কোম্পানিগুলো অত্যাধুনিক সাঁজোয়া যান এবং উচ্চ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী ব্যবহার করে এই বিপুল পরিমাণ অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য স্থানীয় ব্যাংক শাখাগুলোতে কত নগদ টাকা রাখা যাবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। তাই টাকা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে হয়। আর এই বিশাল অঙ্কের টাকা জনপথে পরিবহন করার জন্য একটি সুসংগঠিত এবং বহুস্তরীয় প্রক্রিয়া প্রয়োজন। এই প্রক্রিয়ার কেন্দ্রে থাকে সেই শক্তিশালী সাঁজোয়া ট্রাকগুলো, যা বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, এটিএম এবং অন্যান্য নগদ অর্থ ধারণকারী প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। প্রথমে নগদ টাকা ট্যাম্পার এভিডেন্ট, অর্থাৎ যা খুললে চিহ্ন থেকে যায়, এমন বিশেষ ব্যাগে রাখা হয় যাতে পরিবহনের সময় কেউ এতে হস্তক্ষেপ করতে না পারে। এরপর এই ব্যাগগুলো সাঁজোয়া ট্রাকে লোড করা হয়, যা তাদের নির্ধারিত গন্তব্যে নিয়ে যায়। এই ট্রাকগুলো কোনো সাধারণ ট্রাক নয়, এগুলোর বডি রিইনফোর্সড স্টিল বা বিশেষ ধরনের সংকর ধাতু দিয়ে তৈরি, যা ভারী গোলাগুলির বিরুদ্ধে অত্যন্ত প্রতিরোধক। জানালা এবং উইন্ডশিল্ড পুরো বুলেটপ্রুফ কাঁচ দিয়ে তৈরি, যা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলিও আটকাতে সক্ষম। যদিও কিছু 100% অভেদ্য নয়, কিন্তু এটি হামলার সময় পালানোর জন্য যথেষ্ট মূল্যবান সময় পাইয়ে দেয়। নগদ টাকা রাখার কার্গো এলাকা সাধারণত ড্রাইভারের কামরা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও সুরক্ষিত থাকে। এতে করে অপরাধীরা সামনে থেকে ট্রাকে প্রবেশ করে টাকায় হাত দিতে পারে না। এমনকি কর্মীদের দ্বারাও কোনো নিরাপত্তা লঙ্ঘন রোধ করা হয়। ট্রাকে প্রবেশ করার জন্য একটি সুরক্ষিত ডিজিটাল লক সিস্টেম রয়েছে, যা শুধুমাত্র একটি স্মার্ট কি বা বায়োমেট্রিক অথেন্টিকেশন দিয়ে সক্রিয় করা যায়। একবার ভিতরে ঢুকলে একটি অতিরিক্ত ইলেকট্রনিক লক সিস্টেমের ড্রাইভারকে কার্গো এলাকা খোলার জন্য নির্দিষ্ট কোড বা বোতাম চাপতে হয়। ড্যাশ ক্যাম ছাড়াও ট্রাকে একটি 360 ডিগ্রি ক্যামেরা সিস্টেম থাকে। একটি কেবিনের দিকে তাকিয়ে থাকে যাতে ড্রাইভারকে সবসময় পর্যবেক্ষণ করা যায়, এবং অন্যগুলো কার্গো এলাকায় এবং গাড়ির চারপাশে নগদ টাকার চলাচল ও বিতরণ নিরীক্ষণের জন্য। ট্রাকটি সামনের বাম্পার, স্টিলের র্যাম এবং হাই ইম্প্যাক্ট গ্রিল গার্ড দিয়েও শক্তিশালী করা হয়, যা ড্রাইভারদের হামলার সময় রাস্তায় তৈরি করা অবরোধ ভেঙে এগিয়ে যেতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে, বিশেষ করে যখন টাকার পরিমাণ অনেক বেশি থাকে বা রুটটি ঝুঁকিপূর্ণ হয়, তখন নগদ টাকা বোঝায় ট্রাকটি কনভয় আকারে চলাচল করে। অর্থাৎ এর সামনে এবং পেছনে এক বা একাধিক নিরাপত্তা গাড়ির পাহারায় থাকে বাড়তি সুরক্ষার জন্য। এই গাড়িগুলোতে লাইসেন্সপ্রাপ্ত সশস্ত্র নিরাপত্তা প্রহরী থাকেন, যারা আক্রমণের ক্ষেত্রে তাৎক্ষণিক পাল্টা আক্রমণ ও সুরক্ষা দিতে প্রস্তুত থাকেন। উদাহরণস্বরূপ, কোনো শিল্পাঞ্চলের বেতন দেওয়ার টাকা বা কোনো প্রত্যন্ত অঞ্চলের ব্যাংকের টাকা পৌঁছে দিতে অতিরিক্ত পাহারার প্রয়োজন হতে পারে। বাংলাদেশে এই কাজটি আরও কয়েকগুণ বেশি চ্যালেঞ্জিং। ঢাকার মতো মেগাসিটির তীব্র যানজট কল্পনা করুন। ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকা একটি টাকার গাড়ি কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। অপরাধীদের জন্য এটি একটি সহজ টার্গেট। তাই এখানকার কোম্পানিগুলোকে শুধু নিরাপদ রুটই নয়, বরং দিনের কোন সময় জ্যাম কম থাকে, কোন রাস্তায় আকস্মিক বাধা আসতে পারে, এমনকি রাজনৈতিক অস্থিরতা বা হরতালের মতো বিষয়গুলো মাথায় রেখে তাদের পরিকল্পনা সাজাতে হয়। প্রতিটি ট্রিপই যেন একটি কঠিন মিশন। তাহলে প্রশ্ন হলো, এই ট্র্যাকগুলো নগদ টাকা পরিবহনের সময় ছিনতাই হয়ে যাওয়ার ঝুঁকি কিভাবে কমিয়ে আনে? এর জন্য অত্যন্ত সতর্কতার সাথে সবচেয়ে নিরাপদ রুটগুলো পরিকল্পনা করা হয়। সাঁজোয়া গার্ডদের জরায়ুদ্ধের দ্বারা ব্যবহৃত কৌশলগুলির মধ্যে একটি হলো নমনীয় রুট। পিকআপ এবং ডেলিভারির সময়সূচি ইচ্ছাকৃতভাবে পরিবর্তনশীল রাখা হয়, যাতে এমন কোনো নির্দিষ্ট প্যাটার্ন তৈরি না হয় যা ট্রাক থেকে সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। কারণ অপরাধীদের একটি দল যদি একটি ট্রাকের দৈনন্দিন রুট কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করে, তাহলে তাদের জন্য অ্যাম্বুশ সেট করা শুধু সময়ের ব্যাপার। ড্রাইভারের কাছে এলাকার সব ইমার্জেন্সি এক্সিট এবং বিকল্প রুটের একটি মানসিক মানচিত্র থাকে।
তিনি অপ্রত্যাশিত পরিস্থিতি বা জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকেন। তিনি জানেন কোথায় যানজট বেশি এবং তার আশেপাশের পরিস্থিতি সম্পর্কে তার উচ্চ সচেতনতা থাকে, যা তাকে রুটের বরাবর সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে চিহ্নিত করতে সাহায্য করে। সেই পার্ক করা গাড়িটি বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরবাইকটি হয়তো আপনার ধারণার চেয়েও কম নিরীহ হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকায় এটিএম বা ব্যাংকগুলোতে নগদ টাকা পৌঁছে দিতে, বিশেষ করে যেখানে নগদ টাকা ছিনতাইয়ের ইতিহাস আছে, সেখানে অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে। একটি সুপরিকল্পিত যাত্রাকুতে সমস্ত আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয় এবং এলাকার কুখ্যাতির ওপর নির্ভর করে সক্রিয় সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবহনের আগে নিকটবর্তী বা রুটের বরাবর স্থানীয় পুলিশ থানাকে অবহিত করা হয়, যাতে তারা জরুরি অবস্থায় দ্রুত সাহায্য করতে পারে। এমনকি হামলা হলে টোল গাড়িও মোতায়েন করা হতে পারে এলাকার সন্দেহজনক এক্সিটগুলোতে টোল দিতে বা বন্ধ করতে। ক্রু সদস্যদের কথা বলতে গেলে একটি সাজোয়া ট্রাকে সাধারণত একজন ড্রাইভার এবং অন্তত একজন বা দুজন অসশস্ত্র গার্ড থাকেন। ড্রাইভার সাধারণত কখনোই গাড়ি থেকে নামেন না এবং এলাকার সমস্ত বিকল্প রুট এবং এক্সিট সম্পর্কে জানেন। জনপ্রিয় সিনেমার সিনের মতো অ্যাম্বুশ থেকে বেরিয়ে আসার জন্য তার প্রয়োজনীয় শিক্ষা এবং অভিজ্ঞতা থাকে। অন্য গার্ডকে হপার বলা হয়। সে সবসময় চলমান থাকেন। পিকআপ এবং ডেলিভারির সময় ট্রাকে টাকা আনা এবং বের করার একমাত্র দায়িত্ব তার। আর এটি হচ্ছে নগদ টাকা পরিবহনের সবচেয়ে বিপজ্জনক অংশ। বেশিরভাগ সফল সাজোয়া ট্রাক ছিনতাই ঘটেছে স্টপ পয়েন্টগুলোতে, যখন হপার টাকা নিয়ে গাড়ি থেকে নামেন বা ওঠেন। অপরাধীরা প্রায় সময় এই পর্যায়কেই লক্ষ্য করে, কারণ একজন একা গার্ডকে পরাজিত করা অনেক সহজ। এই কারণে হপার সবসময় তার অস্ত্র হাতে রাখেন, প্রত্যাশিত ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি বিশ্বমান দৃষ্টান্ত হিসেবে। বাংলাদেশে এই গার্ডেরা তাদের পূর্ববর্তী শারীরিক ও অস্ত্র চালানোর অভিজ্ঞতায় ঝুঁকিপূর্ণ কাজের জন্য অত্যন্ত মূল্যবান। তাদের শুধু শারীরিক নয়, মানসিক প্রশিক্ষণও দেওয়া হয়। চরম বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, কখন অস্ত্র ব্যবহার করা আইনসম্মত হবে, এই সব কিছুই তাদের প্রশিক্ষণের অংশ। কারণ তাদের সামান্য একটি ভুল শুধু টাকাই নয়, তাদের নিজেদের এবং সাধারণ মানুষের জীবনও বিপন্ন করতে পারে। তাদের চুক্তিপত্রে চুরির পরিণতি স্পষ্টভাবে উল্লেখ থাকে। এছাড়া ড্রাইভারের সামনে এবং কার্গো এলাকায় স্থাপিত ক্যামেরার কারণে অলক্ষ্যে চুরি করার চেষ্টা আক্ষরিক অর্থে অসম্ভব। আর যদি আপনি ভাবছেন তাদের কোনো বিশেষ শিক্ষা বা দক্ষতা আছে, বিশ্বাস করুন, এই ধরনের মানুষের সাথে ঝামেলা করতে চাইবেন না। কিন্তু এত সব নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও আপনারা যতটা ভাবেন তার চেয়েও বেশিবার ছিনতাই ঘটে। বাংলাদেশেও মাঝে মধ্যে সাজোয়া ট্রাক বা ব্যাংক ডাকাতি চাঞ্চল্যকর ঘটনা শোনা যায়, যা পুরো দেশকে নাড়িয়ে দেয়। কিন্তু টাকা চুরি হয়ে গেলে কি হয়? যদি না কোনো চূড়ান্ত অচলাবস্থার দিকে না পৌঁছায়, চুরি হওয়া অর্থের জন্য ইনভেস্টিগেশন বহু বছর ধরে চলতে থাকে, যতক্ষণ না অপরাধীদের ধরা হয়। বাংলাদেশে ব্যাংক ডাকাতি বা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলে এর তদন্তের ভার পড়ে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের উপর। তারা সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করে। প্রথমত, ব্যাংকগুলো তাদের টাকা ব্যাংক থেকে বের হওয়ার পর তার অগ্রগতি নিরীক্ষণের জন্য টাকার ব্যাগে জিপিএস ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করে, যা আইন প্রয়োগকারী সংস্থানগুলোর কাজ সহজ করে তোলে। আরেকটি সাধারণ পদ্ধতি হলো সিরিয়াল নাম্বার ট্র্যাকিং বা কারেন্সি স্ট্র্যাপ, যেখানে চুরি হওয়া নোটের বান্ডিলের অনন্য সিরিয়াল নাম্বার রেকর্ড করা হয় এবং আইন প্রয়োগকারী সংস্থানগুলোর মধ্যে ভাগ করে নেওয়া হয়। এটি তাদের জন্য চুরি হওয়া নগদ টাকা একবার বাজারে চলে আসার পর চিহ্নিত ট্র্যাক করা সহজ করে তোলে। আর এই সমস্ত নিরাপত্তা বৈশিষ্ট্য অপরাধীদের তদন্ত, ট্র্যাকিং এবং গ্রেফতারে অপরিমাণ গুণদান দিয়েছে। প্রকৃতপক্ষে বেশিরভাগ ব্যাংক ডাকাতকেই শেষ পর্যন্ত ধরা হয়। সুতরাং আপনি যদি একটি ব্যাংক ডাকাতি করার টিপস জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে প্রথম এবং শেষ টিপসটি হলো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এটি একটি ব্যর্থ মিশন।